আইফোন, ইএমআই আর ৩টি মৃত্যু। যখন এই ঘটনার ভিডিও সামনে আসে তখন গোটা দেশ সেই ভিডিও দেখেছিল। আর দেখতে দেখতে মাত্র ১৮ বছরের এক ছেলে কুনাল দেশবাসীর কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। কেউ তাকে বলেছিল অযোগ্য সন্তান, আবার কেউ বলেছিল মা বাবার জীবন ধ্বংস করে দেওয়া ছেলে। এমনকি সোশ্যাল মিডিয়ায় মানুষের ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ কেউ এই ট্র্যাজেডিকে নিয়ে মজা করতে শুরু করে। পরিস্থিতিটিকে ব্যঙ্গ করা হয় এবং কুনালকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হতে থাকে। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। বেশি ভিউ পাওয়ার প্রতিযোগিতায় কিছু নিউজ চ্যানেল এবং তথাকথিত ইনফ্লুয়েন্সার এই ট্র্যাজেডিকে আরও চাঞ্চল্যকর করে তুলেছিল। শিরোনাম হতে শুরু করল, আইফোনের জন্য এক ছেলে তার মা বাবার জীবন কেড়ে নিল। এমন একটি গল্প তৈরি করা হলো যেখানে একটি আইফোনকে কারণ হিসেবে দেখানো হলো এবং কুনালকে বানিয়ে দেওয়া হলো খলনায়ক। কিন্তু আসল সত্য এই গল্প থেকে শুধু অনেক দূরেই ছিল না, বরং হয়তো এতটাই বেদনাদায়ক ছিল যে সত্যিটা জানার পর আপনি নিজেই কুনালকে আর আগের চোখে দেখতে পারবেন না। যে ছেলেটিকে গোটা দেশ একজন অযোগ্য সন্তান বলে মনে করছিল, তার জীবনের এমন একটি ছবি সামনে এসেছিল যা দেখিয়ে দেয় শুধু একটি ভাইরাল ভিডিও দেখে কোনো ট্র্যাজেডিকে বোঝার চেষ্টা করা কতটা বিপজ্জনক হতে পারে। শেষ পর্যন্ত কুনালের জীবনে আসলে কি ঘটেছিল? সত্যিই কি একটি আইফোন আর ইএমআই এই পরিবারকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছিল, নাকি এই ঘটনার পেছনে লুকিয়েছিল এমন এক সত্য যা দীর্ঘদিন ধরে পরিবারটিকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল? শোতে আপনাদের স্বাগত, আর আপনারা দেখছেন দ্য ট্র্যাজিক কুনাল কেস। হিমালয় পাবলিক স্কুলের ১০ম শ্রেণীর পরীক্ষায় ১২ জন সেরা পারফর্মারের মধ্যে একজন ছিল কুনাল মুরলীধর চন্দ্রগুড়ে। কুনাল পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল এবং তার স্বপ্ন ছিল ভবিষ্যতে একজন ডাক্তার হওয়া। এই স্বপ্ন পূরণ করার জন্যই সে একটি বড় কোচিং ইনস্টিটিউটে নিটের প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিন সকাল প্রায় ৮টার দিকে সে বাড়ি থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যেত এবং সন্ধ্যায় আবার বাড়িতে ফিরে আসত। ২০২৬ সালের ২১ আগস্টের সকালেও প্রতিদিনের মতো কুনাল সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু সেদিন সে কোচিংয়ে পৌঁছায়নি। প্রায় সকাল ৯টা ৩০ কোচিং সেন্টার থেকে কুনালের মা সঙ্গীতার কাছে ফোন আসে। তাকে জানানো হয় কুনাল সেদিন ক্লাসে আসেইনি। এই কথা শুনেই সঙ্গীতা সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করেন, কিন্তু কুনাল ফোন ধরেনি। মায়ের দুশ্চিন্তা যখন আরও বাড়তে শুরু করেছে, ঠিক তখনই প্রায় সকাল ১০টার দিকে কুনালের এক বন্ধুর ফোন আসে। সে জানায় কুনালের কাছ থেকে তার কাছে একটি মেসেজ এসেছে। সেখানে কুনাল লিখেছিল সে ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং তিসগাঁওয়ের দিকে যাচ্ছে। এই কথা শোনার পর সঙ্গীতার মনে অজানা আশঙ্কা তৈরি হয়। তিনি সঙ্গে সঙ্গে তার স্বামী মুরলীধরকে সবকিছু জানান। এরপর দুজনেই আর সময় নষ্ট না করে কুনালকে খুঁজতে সেই পাহাড়ের দিকে রওনা দেন। সেখানে পৌঁছে তারা কুনালকে অত্যন্ত সংকটজনক অবস্থায় একা দাঁড়িয়ে থাকতে দেখেন। কিন্তু কুনাল সেই পাহাড়ে পৌঁছালে কিভাবে? এর উত্তর শুধু সেদিনের কোনো একটি ঘটনার মধ্যে লুকিয়েছিল না, এর উত্তর লুকিয়েছিল তার পরিবারের বহু বছরের পুরনো এক গল্পের মধ্যে। আর সেই গল্পের শুরু হয় মুরলীধর ও সঙ্গীতার বিয়ে থেকে। এমন একটি সম্পর্ক যা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে এবং যার সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল তাদের ছেলে কুনালের জীবনে। কুনালকে বুঝতে হলে আমাদের প্রায় ২২ বছর পিছিয়ে যেতে হবে। প্রায় ২২ বছর আগে জালনা জেলার ধনগড় পিপুল গ্রামের বাসিন্দা মুরলীধরের সঙ্গে ১৯ বছর বয়সী সঙ্গীতার পরিচয় হয়। তখন মুরলীধরের বয়স ছিল প্রায় ২৪ বছর। দুজনের এই পরিচয় ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। কিন্তু মুরলীধরের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। সঙ্গীতার পরিবারের সদস্যরা এই বিয়েতে রাজি ছিলেন, কিন্তু মুরলীধরের পরিবার রাজি ছিল না, কারণ তারা চেয়েছিলেন নিজেদের গ্রামেরই একটি মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে। তাই মুরলীধর যখন সঙ্গীতাকে বিয়ে করেন, তখন বিয়েতে সঙ্গীতার পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও মুরলীধরের মা বাবা কিংবা পরিবারের অন্য কোনো আত্মীয় সেখানে উপস্থিত ছিলেন না। এই সিদ্ধান্ত মুরলীধরের পরিবার এতটাই অপছন্দ করেছিল যে বিয়ের পর মুরলীধরের সঙ্গে তার নিজের গ্রাম ও পরিবারের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। বিয়ের পর মুরলীধর ও সঙ্গীতা দুজনেই ছত্রপতি সম্ভাজীনগরে চলে যান।
সেখানে মুরলীধর ওয়ালুজ ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে ট্রাক ড্রাইভারের কাজ শুরু করেন। অন্যদিকে সঙ্গীতা সংসার সামলাতে শুরু করেন। কিন্তু বিয়ের কয়েক বছর পর তাদের জীবনে আরও একটি পরীক্ষা আসে। প্রায় ৩ বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়, কপিল। বলা হয় কপিলের জন্মের আগে সন্তান লাভের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন এবং অনেক চেষ্টা করেছিলেন। এমনকি তারা চারধাম পর্যন্ত গিয়ে মানতও করেছিলেন। তাই কপিলের জন্ম তাদের কাছে শুধুমাত্র একটি সন্তানের জন্ম ছিল না, বরং বহু বছরের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মতো ছিল। কপিলের জন্মের কয়েক বছর পর তাদের দ্বিতীয় ছেলে কুণালের জন্ম হয়, আর এর মধ্য দিয়ে সঙ্গীতা ও মুরলীধরের পরিবার যেন সম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু তাদের ভাগ্যে তখনও আরও এক বড় আঘাত অপেক্ষা করছিল। আজ থেকে প্রায় 10 বছর আগে মাত্র 9 থেকে 10 বছর বয়সে একটি অসুস্থতার কারণে কপিলের মৃত্যু হয়। বড় ছেলেকে হারানোর সেই ঘটনা এই পরিবারের জন্য এমন এক গভীর আঘাত ছিল যা স্বামী স্ত্রীর সম্পর্ককেও নাড়িয়ে দিয়েছিল। বাড়িতে উত্তেজনা ও পারস্পরিক ঝগড়া বাড়তে থাকে। মুরলীধর নিজেকে আরও বেশি করে কাজের মধ্যে ব্যস্ত করে ফেলেন। অন্যদিকে সঙ্গীতা তার সমস্ত মনোযোগ কুণালের লালন পালনে দিতে শুরু করেন। কপিলের মৃত্যুর পর কুণালই হয়ে ওঠে তাদের একমাত্র সন্তান, আর সম্ভবত সেই কারণেই কুণালের প্রতি মা বাবার টানও আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে যায়। কারণ কুণাল তখন তাদের কাছে শুধু একজন ছেলে ছিল না, সে হয়ে উঠেছিল তাদের বেঁচে থাকা পুরো পৃথিবী। কাজের কারণে মুরলীধর এমনিতেই বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। তার ওপর বড় ছেলে কপিলকে হারানোর পর যে সময়টাতে স্বামী স্ত্রীর একে অপরের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই গভীর মানসিক আঘাতই তাদের সম্পর্কের মধ্যে এমন একটি ফাটল তৈরি করে যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হতে থাকে। এই যন্ত্রণা তাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসার পরিবর্তে ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। কিন্তু মুরলীধরের জীবনে আরও একটি বড় পরিবর্তন আসা তখনও বাকি ছিল। বিয়ের পর প্রায় 17 বছর ধরে মুরলীধরের সঙ্গে তার বাবা এবং ভাই বোনদের প্রায় কোনো যোগাযোগই ছিল না। তবে এত দীর্ঘ সময়ের অভিমান ও দূরত্বের পরও রক্তের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি। আর যখন তার বোন শোভার ছেলে অসুস্থ হয়ে পড়ে, তখন মুরলীধরের সঙ্গে তার নিজের পরিবারের আবার দেখা, সাক্ষাৎ ও যোগাযোগ শুরু হয়। বহু বছরের দূরত্বের পর মুরলীধর যখন আবার তার ভাই বোন এবং বাবার কাছাকাছি আসতে শুরু করেন, তখন পুরনো অভিমান ও অভিযোগগুলো ধীরে ধীরে পিছনে পড়ে যেতে থাকে। মনস্তাত্ত্বিক দিক থেকেও বিষয়টি খুব একটা অস্বাভাবিক ছিল না। দীর্ঘদিনের অভিমান থাকা সত্ত্বেও মানুষ যখন আবার নিজের রক্তের সম্পর্কগুলোর কাছাকাছি আসে, তখন বর্তমানের আবেগ ও সম্পর্কের টান অনেক সময় পুরনো তিক্ততাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। মুরলীধরের ক্ষেত্রেও সম্ভবত তেমনটাই ঘটেছিল। এই নতুন করে জোড়া লাগা সম্পর্ককে আরও একটি বিষয় শক্তিশালী করে। মুরলীধরের বাবা দামোদর রাও চন্দ্রগুড়ে তার 3 একর জমির মধ্যে মুরলীধরকেও একটি অংশ দিয়ে দেন। অর্থাৎ যে পরিবার থেকে মুরলীধর 17 বছর ধরে দূরত্ব বজায় রেখেছিলেন, সেই পরিবারই আবার ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে উঠছিল। আর বাবার কাছ থেকে পাওয়া জমির অংশ এই সম্পর্কের সঙ্গে একটি বাস্তব ও আর্থিক সংযোগও তৈরি করেছিল। কিন্তু ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যা এই সম্পর্কগুলোকে আরও গভীর করে দেয়। দুর্ভাগ্যবশত শোভার ছেলের মৃত্যু হয়। ভাগ্নেকে হারানোর ঘটনা মুরলীধরকে ভেতর থেকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। পরিবেশ এমনিতেই শোকে ভারী হয়েছিল, তার ওপর নিজের বোনকে সন্তানের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে দেখে মুরলীধরের পক্ষে বছরের পর বছর ধরে জমে থাকা পুরনো অভিমান আঁকড়ে ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ে। একদিকে মুরলীধর ও সঙ্গীতার মধ্যে তখনও এক ধরনের নীরব দূরত্ব ছিল, অন্যদিকে মুরলীধরের সঙ্গে তার পুরনো পরিবারের সম্পর্ক ক্রমেই আরও গভীর হয়ে উঠছিল। আর এই বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল। সঙ্গীতার কষ্টটা আসলে মুরলীধর তার বাবা ও বোনের সঙ্গে আবার সম্পর্ক তৈরি করছেন এটা নিয়ে ছিল না, তার কষ্ট ছিল অন্য জায়গায়। তিনি ভাবছিলেন মুরলীধর কিভাবে 17 বছর ধরে চলা সেই অপমান আর অবহেলার কথা এত দ্রুত ভুলে গেলেন। কিভাবে তিনি ভুলে গেলেন যে একসময় এই পরিবারের মানুষগুলো সঙ্গীতা এবং তার সন্তানদের আপন করে নেয়নি। তাদের কঠিন সময়ে পাশে দাঁড়ানো তো দূরের কথা, কেউ এটুকুও জানার চেষ্টা করেনি যে তারা ঠিক কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এমনকি যখন তাদের ছেলে কপিলের মৃত্যু হয়েছিল,
তখনও এই আত্মীয়রা তাদের পাশে এসে দাঁড়ায়নি। তাহলে এমন মানুষদের জন্য মুরলীধরের মন এত দ্রুত কিভাবে গলে গেল? এই পরিস্থিতিটাকে গভীরভাবে বুঝলে সঙ্গীতার এই হতাশা এবং ক্ষোভকে কোথাও না কোথাও বোঝা যায়। তার কাছে বিষয়টি শুধুমাত্র পুরনো সম্পর্ক আবার জোড়া লাগার ব্যাপার ছিল না, বরং তিনি মনে করছিলেন গত 17 বছরের যন্ত্রণা এবং অপমানকে যেন উপেক্ষা করা হচ্ছে। আর যখন সঙ্গীতা এই বিষয়টি নিয়ে তার স্বামী মুরলীধরকে সরাসরি প্রশ্ন করেন, তখন বাড়ির উত্তেজনা আরও বেড়ে যায়। পুরনো অভিমান ও অভিযোগগুলো একের পর এক সামনে আসতে থাকে। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগের পালাও চলতে থাকে। অর্থাৎ যে সম্পর্ক 17 বছরের দূরত্বের পর মুরলীধরের জীবনে আবার ফিরে আসছিল, সেই সম্পর্কই এবার তার দাম্পত্য জীবনের মধ্যে নতুন একটি ফাটলের কারণ হয়ে দাঁড়ায়। আর এই সমস্ত পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়ছিল কুণালের ওপর। একদিকে সে এরই মধ্যে তার বড় ভাই কপিলকে হারিয়েছিল, অন্যদিকে যে বয়সে একটি শিশুর নিজের মা বাবা দুজনের কাছ থেকেই সবচেয়ে বেশি ভালোবাসা, সহায়তা এবং মানসিক সমর্থনের প্রয়োজন হয়, ঠিক সেই সময়ই কুণালের চোখের সামনে তার পরিবার ধীরে ধীরে ভেঙে পড়ছিল। কুণাল নিজের মতো করে এই সম্পর্কটাকে সামলানোর চেষ্টাও করেছিল। সে তার মা বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল এবং তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমানোর চেষ্টা করেছিল। কিন্তু আমাদের অনেক পরিবারেই শিশুদের কথাকে প্রায়ই ততটা গুরুত্ব দেওয়া হয় না। তাদের কথা বলে এড়িয়ে দেওয়া হয়, তুমি এখনো ছোট, তুমি এসব বুঝবে না। কুণাল হয়তো তখনও একজন শিশু ছিল, কিন্তু তার বাড়িতে যা কিছু ঘটছিল তার প্রভাব তার মন এবং মস্তিষ্ক দুটোর ওপরই পড়ছিল। আর সম্ভবত সেই সময় কেউ বোঝার চেষ্টা করেনি যে নিজের ভাইকে হারানোর পর মা বাবাকেও একে অপরের থেকে দূরে সরে যেতে দেখা কুণালের জন্য কোনো বড় মানসিক আঘাতের চেয়ে কম ছিল না। মুরলীধর এবং সঙ্গীতার সম্পর্ক 2025 সালেই অনেকটাই খারাপ হতে শুরু করেছিল। বাড়ির পরিবেশ ক্রমশ খারাপ হয়ে উঠছিল এবং এর সবচেয়ে গভীর প্রভাব পড়ছিল কুণালের ওপর। মা বাবাকে আবার কাছাকাছি আনার জন্য কুণাল নিজের মতো করে সব রকম চেষ্টা করেছিল। তাদের বোঝানোর চেষ্টা করেছিল, দুজনের মধ্যে মিটমাট করানোর চেষ্টা করেছিল। এর আগেও সে এমন একটি আচরণ করেছিল যার মাধ্যমে আবেগের দিক থেকে মা বাবাকে চাপে ফেলেছিল, যাতে তারা তার কথার গুরুত্ব বুঝতে পারেন। সেই সময় মুরলীধর ও সঙ্গীতা কোনোভাবে কুণালকে বোঝান। তারা তার কাছে পৌঁছে যান এবং তাকে আবার বাড়িতে নিয়ে আসেন। কিছু সময়ের জন্য মনে হয়েছিল হয়তো কুণালের চেষ্টা সফল হয়েছে এবং পরিবারের পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। 2026 সালের শুরুতে যখন মুরলীধরের ভাগ্নের সঙ্গে সেই মর্মান্তিক ঘটনা ঘটে, তখন তিনি আবার তার বাবা এবং বোনের আরও কাছাকাছি চলে যান। আর মুরলীধরের ঝোঁক যতই তার বাবা ও বোনের দিকে বাড়তে থাকে, ততই স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে পড়তে থাকে। এখন বিষয়টি আর শুধু পুরনো পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, কপিলকে হারানোর যন্ত্রণা এবং মুরলীধরের নিজের পরিবারের সঙ্গে বাড়তে থাকা ঘনিষ্ঠতা, সবকিছু যেন একসঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। আর এই সমস্ত কিছুর মাঝখানে কুণাল আবারও সেই বাড়ির ভেতর দাঁড়িয়েছিল, যে পরিবারটিকে এর আগেও সে ভেঙে পড়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই ক্রমবর্ধমান উত্তেজনার আসল কারণ কী ছিল? এর আরও একটি দিক তুলে ধরেছিলেন স্বয়ং সঙ্গীতা। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও ও পোস্টের মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করতে শুরু করেন। শুরুতে সঙ্গীতা তার ইউটিউব চ্যানেলে মিনি ভ্লগ তৈরি করা শুরু করেছিলেন। সংসারের কাজ, রান্নাবান্না এবং প্রতিদিনের ছোটখাটো নানা বিষয়। এই ভিডিওগুলোতে জীবনকে একেবারেই স্বাভাবিক মনে হতো। একটি ভিডিওতে কুণালকেও তার মায়ের রান্নাঘরে সাহায্য করতে দেখা যায়। মা ছেলের এই সম্পর্ক সম্ভবত তখন সঙ্গীতার জীবনের সবচেয়ে শান্তির একটি জায়গা ছিল। কিন্তু এই ভিডিওগুলোর মাঝেই সঙ্গীতার কিছু পোস্ট ধীরে ধীরে তার মনের ভেতরে চলতে থাকা কোনো এক কষ্টের দিকে ইঙ্গিত করতে শুরু করে। 14 ফেব্রুয়ারি যখন গোটা বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালন করছিল, তখন সঙ্গীতা একটি পোস্টের মাধ্যমে প্রথম ইঙ্গিত দেন। তিনি লিখেছিলেন, কারো হাতের উপর হাত, আবার কারো চোখে জল।
এটাই যেন আসল ভ্যালেন্টাইন সপ্তাহের গল্প। কখনো তিনি লিখতেন, সারাদিন আপনজনদের জন্য বেঁচে থাকা, সবার প্রয়োজনের খেয়াল রাখা, নিজেকে ভুলে যাওয়া এবং আপনজনদের উদাসীনতাকেও ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করাই হলো জীবন। অর্থাৎ কারো নাম উল্লেখ না করেই সঙ্গীতা ধীরে ধীরে নিজের জীবনে চলতে থাকা কষ্টগুলোকে কথার মাধ্যমে প্রকাশ করতে শুরু করেছিলেন। এরপর ১৩ মার্চ তিনি মুরলীধরের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে মুরলীধর স্কুটি চালাচ্ছিলেন এবং সঙ্গীতাকে তার পেছনে বসে হাসতে দেখা যাচ্ছিল। কিন্তু ভিডিওটির নিচে লেখা কথাগুলো সেই হাসির সম্পূর্ণ বিপরীত একটি গল্প বলছিল। তিনি লিখেছিলেন, জানি না সেই কোন স্বামী যারা স্ত্রীর প্রতিটি কথা শোনেন, বন্ধুর মতো পাশে থাকেন, আর আমার স্বামী এমন যে আমার সঙ্গে একজন চরম শত্রুর মতো ঝগড়া করতে থাকে। এই প্রথম সঙ্গীতার পোস্ট থেকে স্পষ্ট হতে শুরু করে যে তার কষ্টের মূল কারণ ছিল তার এবং মুরলীধরের মধ্যকার সম্পর্ক। আর পরের দিন ১৪ মার্চ তিনি আরও একটি পোস্টের মাধ্যমে এই দ্বন্দ্বের সঙ্গে মুরলীধরের পরিবারের দিকেও ইঙ্গিত করেন। তিনি লিখেছিলেন, একজন নারীকে অভদ্র, খারাপ, কম বুদ্ধির, মুখ ফুটে বা অহংকারী মনে হয়, কিন্তু শুধুমাত্র স্ত্রী হিসেবে, মা কিংবা বোন হিসেবে নয়। এরপর পরের দিন ১৫ মার্চ তার আরও একটি স্ট্যাটাস সামনে আসে। সেখানে লেখা ছিল, স্ত্রী আবার পাওয়া যাবে, কিন্তু মা বাবা এবং ভাই বোনকে আর ফিরে পাওয়া যায় না। যারা নিজের ছেলেকে এমন কথা বলেন, তারা একবার একই কথা নিজের জামাইকে বলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন অন্যের মেয়ের মূল্য কতটা। এখন সঙ্গীতার পোস্টগুলো শুধু তার কষ্টের কথা প্রকাশ করছিল না, বরং সেই কষ্টের কারণের দিকেও ইঙ্গিত করতে শুরু করেছিল। সঙ্গীতার মনে হচ্ছিল তার স্বামীর কাছে নিজের পরিবারের গুরুত্ব ক্রমশ তার স্ত্রী এবং তাদের দাম্পত্য জীবনের থেকেও বেশি হয়ে উঠছে। সঙ্গীতার কয়েকটি রিলসে তার ক্ষোভ আরও স্পষ্টভাবে প্রকাশ পেতে থাকে। তার অভিযোগ ছিল সম্পত্তির জন্য তার এবং কুণালের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের সুখের সংসারে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটি রিলসে তাকে তার স্বামীর বোনকে পরোক্ষভাবে জবাব দিতে দেখা যায়। সেখানে তিনি প্রশ্ন তোলেন, যদি স্ত্রী এবং ছেলে শুধুমাত্র টাকার জন্য স্বামীর সঙ্গে থাকে, তাহলে সেই বোনও কি সম্পত্তির জন্যই নিজের ভাইকে ছেড়ে দিয়েছিলেন? তবে সঙ্গীতার কাছে সম্ভবত সবচেয়ে কষ্টের বিষয় ছিল সেই জায়গাটি যেখানে তিনি রক্তের সম্পর্কের সঙ্গে স্বামীর সঙ্গে কাটানো বছরের তুলনা করেছিলেন। তার বক্তব্য ছিল যে স্ত্রী স্বামীর খারাপ সময়ে তার পাশে থেকেছেন, অসুস্থতার সময় হাসপাতালে ছুটে বেরিয়েছেন, তার জন্য প্রার্থনা করেছেন, উপবাস করেছেন এবং পরিবারের জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন। আজ সেই স্ত্রী ভুল হয়ে গেলেন। অন্যদিকে সেই বোনই সঠিক, যিনি একসময় বলেছিলেন তার ভাই মারা গেলেও তিনি তার শেষকৃত্য পর্যন্ত আসবেন না। সঙ্গীতার কথায় হয়তো একই রক্তের সম্পর্ক আর কলিযুগ বলে। তার পোস্টগুলোতে বারবার একই অভিযোগ ফিরে আসছিল, আমি এই পরিবারের জন্য নিজের পুরো জীবন দিয়ে দিয়েছি, অথচ বিনিময়ে আমাকে এবং আমার ছেলেকেই নিজেদের অধিকার এবং নিজেদের সম্পর্কের জন্য লড়াই করতে হয়েছে। গত ৩-৪ মাস ধরে সঙ্গীতা এবং মুরলীধর একই শহরে থেকেও আলাদা থাকছিলেন। কুণাল তার মা বাবা দুজনকেই ভীষণ ভালোবাসত, আর তার চোখের সামনে নিজের মা বাবাকে এভাবে আলাদা হয়ে থাকতে দেখা তার জন্য কোনো বড় মানসিক আঘাতের চেয়ে কম ছিল না। যার জীবন এতদিন পর্যন্ত মোটামুটি স্বাভাবিকভাবেই চলছিল, হঠাৎ তার চোখের সামনে পুরো পরিবারটা ভেঙে পড়তে শুরু করেছিল। কুণাল তার মা বাবাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু যখন তার কথা শোনা হলো না, তখন সে সেই একই পদ্ধতি আবারও অবলম্বন করে যেটা আগের বছরও করেছিল। তার একটা ইচ্ছা ছিল, তার মা বাবা যেন একসঙ্গে থাকেন এবং তার পরিবারটা যেন আবার আগের মতো হয়ে যায়। প্রায় ২.৫ ঘন্টা ধরে এই পুরো ঘটনাটি চলতে থাকে। সঙ্গীতা বারবার কুণালকে বোঝাতে থাকেন, অনুরোধ করতে থাকেন, তাকে শান্ত করার চেষ্টা করেন। সেই মুহূর্তে সঙ্গীতার কাছে অন্য সব সম্পর্ক যেন পিছনে চলে গিয়েছিল। তার কাছে তখন শুধু তার ছেলেকেই ফিরে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এই পুরো ঘটনায় মারাঠি ভাষায় কথা বলা হচ্ছিল, তাই সেখানে উপস্থিত যারা মারাঠি ভাষা বুঝতে পারছিলেন না, তাদের মধ্যে ভুল ধারণা তৈরি হয় যে ছেলেটি আইফোন কেনার জন্য জেদ করছে এবং সেই কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কিছু শুনেছিল, কেউ কিছু বুঝেছিল। এরপর প্রত্যেকে নিজের মতো করে সেই ঘটনার ব্যাখ্যা করতে থাকে, আর ধীরে ধীরে পুরো ঘটনাটাই
আইফোন এবং ইএমআইয়ের গল্পে পরিণত হয়ে যায়। কিন্তু একটু খেয়াল করে দেখুন, কুণালের নিজের কাছেই একটি ফোন ছিল, এমনকি তার মায়ের কাছেও আইফোন ছিল। তাহলে সমস্যাটা আসলে আইফোন নিয়ে ছিল না, কারণ কুণাল আইফোন চাইছিল না, সে চাইছিল তার মা বাবাকে। কুণাল এমন একটি ছেলে ছিল যে তার মাকে ভীষণ ভালোবাসত। তাকে মায়ের পা ধুয়ে দিতে, মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে, মায়ের আরতি করতে এবং মায়ের সঙ্গে জীবনের ছোট বড় প্রতিটি আনন্দ ভাগ করে নিতে দেখা যেত। সঙ্গীতার কাছেও কুণাল শুধু তার ছেলে ছিল না, কঠিন সময়ে সে ছিল তার সবচেয়ে বড় মানসিক ভরসা। অর্থাৎ যে ছেলেটিকে বাইরের পৃথিবী আইফোনের জন্য মা বাবাকে সমস্যায় ফেলা একজন সন্তান হিসেবে দেখছিল, তার নিজের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনো ফোন ছিল না। তার কাছে সবচেয়ে মূল্যবান ছিল তার পরিবার। এই পরিবারের আরও একজন সদস্য ছিল যে নিজের কষ্টের কথা ভাষায় প্রকাশ করতে পারত না, আর সে ছিল শেরু। সঙ্গীতার কাছে শেরু শুধু একটি পোষা কুকুর ছিল না, বরং সে ছিল তাদের পরিবারেরই একজন সন্তান। কিন্তু যে বাড়িতে শেরু তার পরিবারের সঙ্গে থাকত, সেই পরিবার আর কখনো ফিরে আসবে না। পরিবারের সবাই চলে যাওয়ার পর শেরু ২-৩ দিন সেই বন্ধ বাড়ির ভেতরেই একা পড়েছিল। শেষ পর্যন্ত পুলিশ বাড়িটি খুলে শেরুকে বাইরে বের করে আনে। ভাগ্যক্রমে আজ একটি সহৃদয় পরিবার তাকে দত্তক নিয়েছে। কিন্তু যে পরিবারকে শেরু নিজের সবকিছু মনে করত, সেই পরিবারকে সে আর কোনোদিন ফিরে পাবে না। একটি শিশু তার মা বাবার সম্পর্ককে শুধু বাইরে থেকে দেখে না, সেই সম্পর্কের প্রতিটি পরিবর্তন সে নিজের ভেতরেও অনুভব করে। যখন বাড়িতে প্রতিদিনের ঝগড়া, দূরত্ব, তিরস্কার এবং একে অপরের বিরুদ্ধে বলা কথাগুলো তার সামনে ঘটতে থাকে, তখন একটি শিশু অনেক সময় বুঝতে পারে না সে আসলে কার পাশে দাঁড়াবে। আর যখন মা বাবার দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার মতো চাপ সে অনুভব করতে শুরু করে, তখন যে বাড়িটা তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, সেটাই তার মানসিক চাপের সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে। তাই শিশুর কথাকে শুধুমাত্র তার বয়সের কারণে বাচ্চাদের জেদ ভেবে উপেক্ষা করাও বিপজ্জনক হতে পারে। কারণ বড়রা যেটাকে সামান্য একটা জেদ বলে এড়িয়ে যান, সেই মুহূর্তে হয়তো শিশুটি নিজের ভেতরের ভয়, অনিশ্চয়তা এবং ভেঙে যেতে থাকা পরিবারটাকে সামলে নেওয়ার চেষ্টা করছে। আর এত ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ।